রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইরানের প্রেসিডেন্টের সন্তোষ প্রকাশ। ভিয়েনা আলোচনায় অমীমাংসিত কোনো বিষয় নেই বলে জানালেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। গোলান মালভূমি সংক্রান্ত মার্কিন দাবি প্রত্যাখ্যান সিরিয়ার। ইসরায়েলি যুদ্ধ বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ফিলিস্তিনিরা, তেল আবিবের স্বীকারোক্তি। বাংলাদেশে 50টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রতিটি মসজিদে নারী পুরুষের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা। এবং ভারতের অসমে সরকারি জমি থেকে মুসলিমদের উচ্ছেদ অভিযান শুরু হয়। বিভিন্ন মহলে ক্ষোভ, বন্ধ করার আহ্বান জানাল সংখ্যালঘু যুব ফেডারেশন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় তিনি আজ একথা বলেন। রুহানি আরও বলেন, সামরিক খাতের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে। এ সময় দুটি পরমাণু কেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। রুহানি বলেন, ইসলামী বিপ্লবের পর থেকে সবসময় তেহরান ও মস্কোর মধ্যে সুসম্পর্ক ছিল, কিন্তু গত 8 বছরে এই সম্পর্ক আরও অনেক শক্তিশালী হয়েছে। তিনি রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন, রাশিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-300 হস্তান্তর করার পর এই সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক সের্গেই রিয়াবকভ বলেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে যে ধারাবাহিক সংলাপ চলছে তাতে মীমাংসার অযোগ্য কোনো বিষয় নেই। ভিয়েনা আলোচনার চূড়ান্ত সমঝোতার দলিল লেখার কাজ শিগগিরই শুরু হবে জানিয়ে রিয়াবকভ বুধবার মস্কোয় বলেছেন, এই প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এদিকে ভিয়েনা থেকে পাওয়া খবরে জানা গেছে, সেখানে 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরবর্তী দফা আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে। গণমাধ্যমে প্রকাশিত জল্পনা থেকে জানা যাচ্ছে, এবারের আলোচনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সবগুলো পক্ষ চূড়ান্ত সমঝোতায় পৌঁছাবে। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত 2 মাস ধরে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। সিরিয়ার গোলান মালভূমির উপর ইহুদিবাদী ইসরায়েলের কথিত সার্বভৌম অধিকার নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যে বক্তব্য দিয়েছেন তা তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে দামেস্ক। সিরিয়া বলেছে, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, অধিকৃত গোলান মালভূমি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করছে আরব প্রজাতন্ত্র সিরিয়া। ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের প্রতি আমেরিকার নিরবচ্ছিন্ন সমর্থনের ধারাবাহিকতায় ব্লিংকেন এই বক্তব্য দিয়েছেন, যা নিন্দনীয়। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে গোলান মালভূমির উপর ইসরায়েলের কথিত সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে ব্লিংকেন বলেন, বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণ রয়েছে। যতদিন পর্যন্ত সিরিয়া সীমান্তের ওপার থেকে ইসরায়েলের জন্য হুমকি বন্ধ না হচ্ছে, ততদিন পর্যন্ত পরিস্থিতি যেমন আছে তেমনই থাকবে বলে তিনি মন্তব্য করেছিলেন। দখলদার ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান জেনারেল
আমিকাম নুরকিন বলেছেন, সাম্প্রতিক গাজা যুদ্ধের সময় হামাস ইসরায়েলের একটি জঙ্গি বিমান ভূপাতিত করার চেষ্টা করেছে। তিনি ইসরায়েলের টিভি চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন। তিনি আরো বলেন, হামাস জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, কিন্তু তা বিমানে আঘাত হানেনি। এই জেনারেল বলেন, ইসরায়েলের সামরিক বিমান ঘাঁটিগুলো এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ এগুলো এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর যে পাল্লা, তাতে সেগুলো সামরিক বিমান বন্দরগুলো পর্যন্ত সহজে পৌঁছাতে পারবে। গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংহত অবস্থান সুস্পষ্ট হয়েছে বলেও তিনি স্বীকার করেন। গত মাসে গাজা যুদ্ধ শুরু হলে ইসরায়েলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন ও ঘর বাড়িতে ব্যাপক বিমান হামলা চালায়। এ সময় ফিলিস্তিনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় দখলদার ইসরায়েল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড আব্দুল মোমেন আক্ষেপ করে বলেছেন, অনেক দেশই করোনা ভাইরাসের টিকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে কেউ দিচ্ছে না। এদিকে বাংলাদেশে করোনা সংক্রমণের হার একদিনের ব্যবধানে আরও বেড়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশের সিলেট অঞ্চলে প্রচলিত একটি প্রবচন হচ্ছে, দিব দিব কয় দেয় তো না, এক কান কথা বালা আছে না তো হরে না। কোনো বিষয়ে ওয়াদা করে কথা না রাখলে বা টাল বাহানা করলে এই প্রবাদটি উচ্চারিত হয়। সিলেটের অধিবাসী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ঠিক এরকম একটি পরিস্থিতিতে আজ বলেছেন, বাংলাদেশে করোনা ভাইরাসের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি পূরণের জন্য বিভিন্ন দেশকে টিকা পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। সবাই টিকা দেবে বলে, কিন্তু হাতে আসছে না। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে কিছু ওষুধপত্র হস্তান্তর অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাকালে আমরা অনেক দেশকে সহযোগিতা করেছি, তবে সেটা করেছি সরকারের পক্ষ থেকে, আর ফিলিস্তিনকে সরকার ও জনগণের পক্ষ থেকে সহায়তা করছি। ফিলিস্তিনের জনগণের উপরে দখলদার বাহিনীর হামলাকে আমরা সমর্থন করি না। এজন্য বারবার অনুরোধের পরও আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না। দুই রাষ্ট্রনীতিতে এর সমাধান চাই। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগকে চিকিৎসা সামগ্রী সরবরাহ করছে। আগামী 13 জুন এই চিকিৎসা সামগ্রী ঢাকায় আনা হবে। উল্লেখ্য, চীন গত 12 মে সিনোফার্মের তৈরি 5 লাখ উপহারের টিকা বাংলাদেশকে পাঠায়। এদিকে দেশে করোনা সংক্রমণের হার একদিনের ব্যবধানে আবারও বেড়েছে। গত 24 ঘন্টায় করোনায় আরো 40 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছেন 2557 জন। ফিরছি সংবাদে। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় 50টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধুনিক এই মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় এই মসজিদগুলো বানানো হয়েছে। একসাথে হাজারো লোকের নামাজ আদায় সহ এসব মসজিদে রয়েছে নানা অত্যাধুনিক সুযোগ সুবিধা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, একসাথে এত মসজিদ নির্মাণ বিশ্বে এটি প্রথম। মসজিদগুলোর মাধ্যমে ইসলাম প্রচারের পাশাপাশি শান্তিপূর্ণ, সৎ ও ন্যায়নিষ্ঠ সমাজ গড়া সম্ভব হবে। প্রতিটি মসজিদে রয়েছে নারী পুরুষের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা। এ সম্পর্কে একটি প্রতিবেদন রয়েছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারত প্রথমবারের মতো আফগানিস্তানের তালেবান নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে। ভারতের 3টি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশটির একাধিক নিরাপত্তা সংস্থা তালেবানের উপপ্রধান ও প্রধান আলোচক মোল্লা আব্দুল গনি বারাদার সহ কয়েকজন তালেবান নেতার সঙ্গে যোগাযোগ করেছে। মোল্লা আব্দুল গনি বারাদার তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং তিনি কয়েক বছর পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। পত্রিকাটি জানিয়েছে, ভারতের নিরাপত্তা কর্মকর্তারা এই আলোচনার গতি প্রকৃতি নির্ধারণ করছেন এবং তারা তালেবানের সেই সব নেতার সঙ্গে যোগাযোগ করছেন যারা জাতীয়তাবাদী হিসেবে পরিচিত এবং বিদেশি প্রভাবমুক্ত। ভারত সরকারের এই উদ্যোগকে আফগান তালেবানের ব্যাপারে নয়াদিল্লির নীতিতে মৌলিক পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারতের বিজেপি শাসিত অসম রাজ্যে সরকারি জমি থেকে মুসলিমদের উচ্ছেদ অভিযান শুরু হয় বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অভিযানের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ওই কর্মসূচি বন্ধ করার দাবি জানিয়েছে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের বিজেপি শাসিত অসমে সরকারি জমি থেকে মুসলিমদের উচ্ছেদের তীব্র নিন্দা ও অবিলম্বে ওই কর্মসূচি বন্ধ করার দাবি জানিয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। সম্প্রতি অসমের শোনিতপুর, হোজাই ও অন্যত্র সরকারি জমিতে বসবাসকারী মুসলিমদের উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রেডিও তেহরানকে বলেন, সরকার দেখে দেখে বিজেপি সরকার, বিশেষ করে আসামের বিজেপি সরকার, তার পরিবর্তে সংখ্যালঘুদের প্রতি যে হিংসামূলক বিদ্বেষমূলক কর্মসূচি নিয়ে তাদেরকে হেনস্থা করছে, তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করার যে কর্মসূচি গ্রহণ করেছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা তার কড়া ভাষায় নিন্দা জানাচ্ছি, বলছিলেন মোহাম্মদ কামরুজ্জামান। তিনি আরও বলেন, আমরা মনে করি এ ধরনের আচরণ মানবতা বিরোধী। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কোনো সরকার এ ধরনের সরকারি জায়গা থেকে সাধারণ মানুষকে উচ্ছেদ করতে পারে না, দেশের নাগরিকদের উচ্ছেদ করতে পারে না। কেননা যদি উচ্ছেদ করার প্রয়োজন হয় তাহলে তার আগে তাদের পুনর্বাসনের দরকার। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের জানা দরকার। এ প্রসঙ্গে গুয়াহাটি হাইকোর্টের সিনিয়র আইনজীবী, সংখ্যালঘু সমন্বয় রক্ষী সমিতির সভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, কোভিডের ভয়ঙ্কর সময়েও সরকার যেভাবে সাধারণ মানুষের বাড়িঘর ভেঙে দিচ্ছে সেটা অমানবিক এবং আইনের পরিপন্থী। কারণ কোভিড আবহে উচ্ছেদ বন্ধ রাখতে বলেছে হাইকোর্ট। একটি বিশেষ সম্প্রদায়ের লোককে টার্গেট করা হচ্ছে, এতে স্পষ্ট যে বিজেপির এজেন্ডা রূপায়িত করছে বর্তমান সরকার, মন্তব্য করেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর আমেরিকান বাহিনীকে পাকিস্তানের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না। তিনি বুধবার ইসলামাবাদে বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের অবস্থান কঠোর। কুরেশি সাংবাদিকদের বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মার্কিন সেনাদেরকে পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার প্রশ্নই উঠবে না। তিনি বলেন, এ ধরনের ঘাঁটি স্থাপন বা পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করার ইচ্ছে তারা পোষণ করতে পারে, কিন্তু আমরা তাদেরকে সেরকম কোনো সুযোগ দেব না। মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও 4 জন। বিমানটি 16 জন যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। মিয়ানমারের সবচেয়ে বড় শহর মান্দালয়ে বিমানটি বিধ্বস্ত হয়। সামরিক শাসন জারি থাকায় মিয়ানমারের খবর সাধারণত দেরিতে প্রকাশিত হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।